সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। ৫৪ বছরের সব খুনের বিচার চায় জামায়াত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, বললেন মাহফুজ। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি স্থিতিশীল হবে না, বলছেন ব্যবসায়ীরা, আইএমএফের প্রেসক্রিপশনের সমালোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন করা হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি, তবে দল গঠনের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। মফিউর রহমানের রিপোর্ট। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনি দেশকে বদলাবেন, সংস্কার করবেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে তা জনগণকে হতাশ করবে। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত বিগত ফ্যাসিস্টকে সহায়তা করা বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট, অতিরিক্ত ভ্যাটের বোঝা, এইসবের মাঝে সংস্কারের চেয়ে সংসার চালানোই মানুষের কাছে গুরুত্বপূর্ণ। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। হাসিনা সরকার ৭২ সংবিধানকে দলীয় সংবিধানে রূপান্তর করেছিল। এতে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সংবিধান সহ প্রতিটি সংস্কার পর্যায়ক্রমে করা হবে। যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না, তাই দেশের ইতিহাসে সব খুনের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে ফ্যাসিস্টদের বিচার, তারপর সংস্কার ও নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কতটুকু সময় দিতে জামায়াত ইসলামী রাজি আছে, কি বলেন, ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন, যৌক্তিক সময় যেটুকু লাগবে জামায়াত ইসলামী সে সময় দেবে। গত ৫৪ বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। তা আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত, তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আমরা বলেছি, হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। খুনের বিচার যদি না হয়, তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয়, লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয়, চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয়, ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যেই নির্বাচন হবে।
বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন, আর তাদের নিয়েই সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এদিকে নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে সার্জিস আলম আরও বলেছেন, ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশ স্বচ্ছ নির্বাচন দেখবে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন বিসিআইয়ের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। একই সাথে বলেছেন, বর্তমান সরকারের একার পক্ষে সব কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সরকারকে সহযোগিতা করতে কয়েক সপ্তাহের মধ্যে কিছু প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিআই। জ্বালানি ও ব্যাংক খাতের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সংবাদ সম্মেলন। সংগঠনটির সভাপতি কথা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, শিল্প ব্যবসা ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, বিসিআই এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। অতিরিক্ত কর আরোপ অর্থনীতির জন্য সহায়ক নয় মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার আইএমএফ এর প্রেসক্রিপশনে কাজ করছে, যা দেশের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে না। ইন্টারেস্ট রেট যদি হাই হয় তাহলে এটা ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ ব্যাংকের যে গতকালকেও একটা স্টেটমেন্ট যে ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না, এগুলি তো আসলে বিভ্রান্তমূলক, এগুলি কিন্তু আসলে কনফিউজিং। প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, সরকারের নানা খাতে ব্যয় সংকোচনও করার সুযোগ রয়েছে, কিন্তু সরকার তা করছে না বলেও মন্তব্য করেন তিনি। ব্যয় সংকোচনের জায়গা কিন্তু আমরা কিন্তু ওইভাবে কোনো কিছু কিন্তু দেখছি না, এবং তাতে গিয়ে কি হচ্ছে, এনবিআর এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং এনবিআর কি করতেছে, এনবিআর তাদের নেট না বাড়ায়া তারা কিন্তু চলে যাচ্ছে হলো শর্টকাট ওয়ে, যে কোথায় ধাম করে 10কে 15 করা যায়, কোথায় 20 করা যায়, কোথায় 5 করা যায়, এই ধরনের যে জিনিস, এগুলি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিগুলিকে এফেক্ট করে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, ব্যাংক খাতের সমস্যা নিরসন এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারের ভিশন এখনও পরিষ্কার নয় বলছে বিসিআই। সরকারের উচিত ছিল এসে যে বাজেট যেটা করা হয়েছিল গত সরকারের, সে বাজেটটা আসলে আগে কারেক্টেড করে নেওয়া উচিত ছিল। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতিতে পুরোপুরি স্থিতিশীলতা ফিরবে না বলে মনে করেন বিসিআই সভাপতি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 এর জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে ফারুকী লিখেছেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে এই উপদেষ্টা আরও লেখেন, পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়। সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে, এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন।
ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন। তিব্বতে $137 বিলিয়ন ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেইজিং প্রশাসন। তবে বিশাল এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্যাপক প্রভাব পড়বে ভাটির দেশে। ভারতের এমন প্রচারণা ও চীন বিরোধী ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, বাঁধ মানেই বেঁধে দেয়া নয়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। তিব্বতীয় মালভূমিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। ওই অঞ্চলের সর্বোচ্চ ও চীনের পঞ্চম বৃহত্তম ইয়ারলুং জাংপো নদের ভাটিতে নির্মাণ হবে জলবিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের সবচেয়ে বড় থ্রি গর্জেস জলবিদ্যুৎ কেন্দ্রের চেয়েও 3 গুণ বেশি উৎপাদন সম্ভব হবে চীনের নতুন এই প্রকল্প থেকে। বছরে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় 30,000 কোটি কিলোওয়াট প্রতি ঘন্টায়। আপত্তি উপেক্ষা করে বাঁধ নির্মাণে চীনের চূড়ান্ত অনুমোদনে ক্ষয়ক্ষতির আওয়াজ দিচ্ছে ভারত সরকার। বিশেষ করে যে অংশটি ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেখানে বাস্তুচ্যুত হতে পারে বহু মানুষ, বিঘ্ন ঘটতে পারে পানি সরবরাহ। এমন আশঙ্কা এক কথায় উড়িয়ে দিলেন প্রকৌশলী ইনামুল হক। পানি প্রবাহের গতি পরিবর্তন না করেই নির্মাণ হবে জলবিদ্যুৎ কেন্দ্র। পানি তো নিয়ে যাচ্ছে না, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে না। যেমন ভারতের চিন্তা ছিল যে একটা ইন্টারলিঙ্ক প্রজেক্ট করবে, ব্রহ্মপুত্রের পানি নিয়ে যাবে দক্ষিণে। এরকম তো প্রকল্প না রে ভাই, এটা তো ইন্টারলিঙ্ক না যে এখান থেকে পানিটা তারা সাংহাই নিয়ে যাবে বা অমুক জায়গায় নিয়ে যাবে, এরকম প্রকল্প না। নামচে বড়ুয়া পর্বত থেকে নিম্নমুখে প্রবাহিত হয় ইয়ারলুং জাংপো নদ। ব্রহ্মপুত্রের ভাটিতে তাই প্রাকৃতিকভাবেই ঠিক থাকবে জীববৈচিত্র্য। নদীর প্রবাহ তো কোনো পরিবর্তন হবে না। নদী যে একটা ডাইভার্ট করছে, যেমন গজলডোবা ব্যারেজ থেকে নদীর প্রবাহটাকে ডাইভার্ট করছে, ফারাক্কা থেকে ডাইভার্ট করছে, এখানে কোনো ডাইভার্টের কোনো সুযোগ নাই। সেই নদীর পানি নদীতেই থাকবে, তাহলে সেখানে ভাটিতে কারোর কোনো তেমন ক্ষতি হওয়ার কথা না। চীনের এই প্রকল্পে ভারতের বিরোধিতা ভূ রাজনৈতিক সংঘাত কিনা তা খতিয়ে দেখার পরামর্শ এই বিশ্লেষকের। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারতের ক্ষতি হবে এবং বাংলাদেশেরও ক্ষতি হবে, যাতে তারা বাংলাদেশকে তাদের দলে নিতে পারে এই বিষয়ে চীনের বিরোধিতা করার জন্য। এটা তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে ওই ফাঁদে পা দেওয়ার আমাদের কোনো দরকার নেই, এবং সত্যিকার অর্থে ভারতেরও এই ব্যাপারে খুব চিন্তিত হওয়ার কিছু কারণ নাই। তবে দুই পক্ষকেই চীনের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিরত থাকবে না চীন, তাই আগাম অভিঘাত নিয়ে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আকিজের বেকার্স লিমিটেডের প্রিমিয়াম চকলেট লাইন হাই ফাইভ। রাতে গাজীপুরের টঙ্গীতে কোম্পানির অত্যাধুনিক ফ্যাক্টরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিস সেন। বিশেষ অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। অনুষ্ঠানে অতিথিদের হাই ফাইভ চকোলেটের পেছনের অনন্য গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এর মধ্যে রয়েছে হাই ফাইভ আমৌরা প্রালিনোস, ফন্ডালো বার এবং খেলনা আকৃতির চকোটয় চকলেট। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আকিজ বেকার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন বক্তব্য রাখেন। এবার খেলার সংবাদ। সিলেট চট্টগ্রাম ঘুরে ঢাকায় ফিরছে বিপিএল। 2 দিনের বিরতি শেষে আগামীকাল মাঠে গড়াবে খেলা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্স। 2 নম্বর পজিশন ধরে রাখতে ম্যাচটি গুরুত্বপূর্ণ বরিশালের জন্য। কোয়ালিফায়ারের আশা শেষ হলেও লড়াই করতে চায় সিলেটও। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। মাহফুজ মুকুলের রিপোর্ট।
বিপিএলে প্রথম পর্বের 3 ভেন্যু ঘুরে আবারও ঢাকায় গড়াচ্ছে ম্যাচ। দুদিনের বিরতি দিয়ে কাল দুপুর 1:30টায় ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে মিরপুরে ফিরছে বিপিএল। তবে বিপিএলের এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের সেরা চারের আশা নেই বললেই চলে। ঘরের মাঠে 2 ম্যাচ জিতলেও চট্টগ্রামে গিয়ে জয়হীন ছিল সিলেট। 9 ম্যাচের 2টিতে জিতে 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে। 8 ম্যাচের 6টিতে জিতে 12 পয়েন্ট আছে তাদের। তামিম ইকবালের দল আর 1 ম্যাচ জিতলেই সেরা 4-এ জায়গা পেয়ে যাবে। তাই এই ম্যাচে জিততে মরিয়া বরিশালের দলটি। এদিকে ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে। তারপরও শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। গ্রুপ পর্বে আর আছে 10 ম্যাচ। তার আগেই পরের পর্বে খেলা নিশ্চিত করেছে রাইডার্সরা। এদিকে 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ দুর্বার রাজশাহী। রংপুর ও সিলেটের বিপক্ষে খেলতে হবে তাদের। এই 2 ম্যাচে জয়ের সঙ্গে খুলনার চেয়ে রান রেটে এগিয়ে থাকলেই কেবল খেলতে পারবে প্লে অফে। বিপিএলে সন্ধ্যার এই ম্যাচে জয়ের দিকেই তাকিয়ে আছে রাজশাহীর সমর্থকরা। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। 54 বছরের সব খুনের বিচার চায় জামায়াত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, বললেন মাহফুজ। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি স্থিতিশীল হবে না, বলছেন ব্যবসায়ীরা। আইএমএফ এর প্রেসক্রিপশনের সমালোচনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।